ভুলে গেলে মনে থাকবে। ডেটা ভ্যালিডেশন, এই সেটিংস থেকে আমরা কি করব, লিস্ট দিব। ঠিক আছে, তাহলে এই যে সোর্সে ক্লিক করব। আমরা কোন কিসের সোর্স তৈরি করতে চাচ্ছি, আমাদের প্রোডাক্টের। রেঞ্জটুকু সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে এখানে আমার ড্রপ ডাউন লিস্টে প্রোডাক্টের লিস্টটা তৈরি হয়ে যাচ্ছে। লিস্ট সিলেক্ট করব, এই এনি ভ্যালুর জায়গায় লিস্ট। ঠিক আছে, সোর্সে যে এখানে ক্লিক করে যে আমার এন্ট্রি করা আছে, এন্ট্রি করা লিস্টটাকে আমি লিখে দিব। ঠিক আছে, হ্যাঁ, আগে লিস্টটা এন্ট্রি করে রেখে দিতে হবে। দেন ওকে দিলাম, তাহলে আমার লিস্টটা তৈরি হয়ে গেল। জি হয়েছে, গুড। হ্যাঁ, এখানে আমাদের আরো অপশন রয়েছে, ডেসিমাল, হোল নাম্বারের মতো, ডেট। আপনি এই যে ডেট রেঞ্জও বলে দিতে পারেন হোল নাম্বারের মতো করে, টাইমও বলে দিতে পারেন। টেক্সট লেন্থ আপনি বলতে পারেন ইকুয়াল টু, আপনি এখানে মনে করেন মোবাইল নাম্বার এন্ট্রি দেবেন, তাহলে আমাদের মোবাইল নাম্বারের ডিজিট কত, 11। তা আমি লেন্থ বলে দিলাম 11 লেন্থ। আচ্ছা, তাহলে আমার এই ঘরটা সিলেক্টেড ছিল, তাহলে 11 ডিজিট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12 দিলাম। এই যে 12টা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে মেসেজ দিচ্ছে। এখানে আমি কোনো মেসেজ সেটিংস করে দেইনি, এজন্য সে কি করছে, তার ডিফল্ট যে সেটিংস সেখান থেকে সে দিয়েছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, যতটা দিব, 11 দিলে 11, এই যে 11 লেন দিয়েছি, তাহলে 11টা নিবে না, 11টা পর্যন্ত সে নিবে। 11টার বেশি হলে সে আমাকে মেসেজ দিবে। এই এরর অ্যালার্টে এসে আপনি মেসেজ দিবেন, কি দিবেন, মোবাইল নাম্বার ইনভ্যালিড, মোবাইল নাম্বার, প্লিজ প্রোভাইড 11 ডিজিট নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইন্টার দিলাম। এই যে সে আমাকে মেসেজ দিচ্ছে। এখানটা আমরা ইনপুট মেসেজ দেইনি, এজন্য সে আমাকে কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, যদি ইনপুট মেসেজ দিতাম তাহলে আমাকে ওখানে সে মেসেজ দেখাতো 11 ওকে। ঠিক আছে, সে দেখাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে আমার যদি রেঞ্জ হয় তখন আমাকে সেল রেঞ্জটা বলে দিতে হবে, আর যদি আমার সেল একক সেল হয় শুধু ওই সেলটা ধরে আমাকে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা কি টাইপের ডেটা নিতে আমার সেলে ইনপুট দিব তা আমি এখান থেকে অ্যালাউ করে বলে দিব। ঠিক আছে, আচ্ছা, আমার প্রয়োজন না থাকলে আমি ক্লিয়ার অল করে দিয়ে দেব। দেন আসেন রিমুভ ডুপ্লিকেট মানে কি, একই জিনিস একের অধিক থাকবে। তাহলে আমি এই রেঞ্জটা ধরে তাকে বলে দিলাম রিমুভ ডুপ্লিকেটস। তখন আমি বললাম কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এটা মানে হলো আমি যেটা সিলেক্ট করেছি শুধু সেখানে ডুপ্লিকেটটা রিমুভ করবে, আর এক্সপ্যান্ড সিলেকশন দিলে কি করবে, রিমুভ করে দিলে পুরো বাকিগুলো থেকেও করে দেবে। আমার দরকার শুধু এই সিলেক্টেড এরিয়া, এজন্য আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দিয়ে রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিলাম। ঠিক আছে, সেইখানে একটা কলাম নাম দিল, ওকে দিল। তাহলে 4টা ডুপ্লিকেট ভ্যালু সে পেয়েছে, 4টা ডুপ্লিকেট ভ্যালু সে রিমুভ করে দিয়েছে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এক্সেলের ডেটা ভ্যালিডেশনের জন্য ডেটা টুলসটাকে ইউজ করব। আচ্ছা, তার আগে বলে নেই এই অংশটুকুকে কি বলে, এটা আমরা জানি তো। এই পুরো অংশটুকু এখন হাইড হয়ে গেল, এই অংশটুকুর নাম কি? এইটা তো ফর্মুলেশন বার, যেটা হাইড হয়েছে এটা হলো রিবন বার। ঠিক আছে, তাহলে আমরা একটু এক্সেলের এনভায়রনমেন্টটা পরিচয় করি। এই পুরোটা হলো কি এক্সেলের ওয়ার্কবুক। এই উপরের অংশটুকুকে বলা হয় টাইটেল বার,
বাম দিকের এই অংশটুকু হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার অর্থ হলো কুইক মানে কি দ্রুত, যে টুলবারগুলো আমি দ্রুত অ্যাক্সেস করতে চাই, মানে এক ক্লিকে চাচ্ছি, সেগুলো থাকবে কুইক অ্যাক্সেস টুলবার। আর এটা হলো কি রিবন বার। রিবনের এটা হলো কি রিবন ট্যাব। ট্যাব নাম হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব। হোম ট্যাব হলো ডিফল্ট। এই হোম ট্যাবের ভিতরে ক্লিপবোর্ড হলো কি গ্রুপ। এটা রিবন ট্যাব, এটা হলো রিবন গ্রুপ। ফন্ট নামে গ্রুপ, অ্যালাইনমেন্ট নামে গ্রুপ, নিচের এই নামটা করে হলো গ্রুপ নেম। গ্রুপের ভিতরে কি আছে? কমান্ড আছে বা টুল আছে। আমরা মূলত এই টুলগুলো দিয়ে কাজ করি। তাহলে এই টুলগুলো পেতে গেলে আমাকে কি করতে হচ্ছে? ট্যাব, ট্যাব থেকে গ্রুপ, গ্রুপ থেকে টুলে যেতে হচ্ছে। তো এই টুলটা যদি আমার ফ্রিকোয়েন্টলি ইউজ করার প্রয়োজন হয়, তখন আমরা সেটা কি করি? কুইক অ্যাক্সেস টুলবারে রেখে দিই। তাহলে সিঙ্গেল ক্লিকে পেয়ে যাচ্ছি, আমাকে এতগুলো জায়গা ঘুরতে হচ্ছে না। এই জন্য এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে। আর রিবন বারের মধ্যে কি আছে? গ্রুপ। গ্রুপের মধ্যে টুলস। এখানে হলো কিছু লিমিটেড লিস্ট করা আছে। এর বাইরে যে টুলগুলো রয়েছে সেটা আমরা পাবো কোথা থেকে? ডায়লগ বক্স লঞ্চার। এইটাকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। এটাতে ক্লিক করলে আমার কি আসলো? ফরম্যাট সেল ডায়লগ বক্স। কোন গ্রুপ আসলো? ফন্ট গ্রুপ। এই যে ফন্ট গ্রুপের, ঠিক আছে। তাহলে ফন্ট গ্রুপের অন্তর্ভুক্ত কে আছে? ফন্ট নেম। এখানেও ফন্ট নেম রয়েছে, এখানেও রয়েছে। এগুলো থাকবে, প্লাস এর থেকেও বেশি থাকবে। ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। এখানে কি বলেছে? আন্ডারলাইন। এই আন্ডারলাইনের অনেকগুলো রয়েছে, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল অ্যাকাউন্টিং, ডাবল অ্যাকাউন্টিং। ইফেক্ট, স্ট্রিক্ট থ্রো হলো কি কেটে দেয়া। সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে কি? উপরে, সুপারম্যান যেরকম উপর দিয়ে চলে, সুপারস্ক্রিপ্ট উপরে, সাবস্ক্রিপ্ট নিচে। এটা হলো কি আপনার টেক্সটের কালার। এটা কি নর্মাল ফন্ট নিতে চান, রেগুলারটাই হলো নর্মাল ফন্ট। বুঝতে পেরেছি? তাহলে এইটা হলো কি ফন্ট স্টাইল দেওয়ার জন্য ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের ফরম্যাট সেল ডায়লগ বক্স। ডায়লগ বক্স একটাই, শুধু গ্রুপগুলো আলাদা। বুঝতে পেরেছি? তাহলে আমি যদি এর উপরে অ্যাপ্লাই করতে চাই, পুরো কলামটাকে সিলেক্ট করে নিলাম, ফন্ট গ্রুপে গেলাম। তাহলে আমি এখানে বলে দিলাম এখানকার লেখাগুলোকে বোল্ড করে দাও, লেখার কালারগুলোকে ডিফাইন কালার করে দাও, ওকে দাও। ঠিক আছে, স্টাইল হয়ে গেল। এর মধ্যে পেন ড্রাইভটাকে কেটে দাও। তাহলে কেটে দেওয়ার জন্য কে আছে? স্ট্রিক্ট থ্রো। তাহলে এই যে কেটে দিল। আর সুপারস্ক্রিপ্ট হলো আমরা যে সূত্র লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার বা পাওয়ারটা কি উপরে থাকে, এই পাওয়ারটা দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই ডিটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে সুপারস্ক্রিপ্ট করে দিলাম। তাহলে এই যে ডি লেখাটা উপরে চলে গিয়েছে। ঠিক আছে। আপনার ওয়ার্ডের মধ্যে কোনো একটা অংশ পাওয়ার দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে। আর সাবস্ক্রিপ্ট হলো সাবঅর্ডিনেট। এভাবে আমরা মনে রাখতে পারি। সাবঅর্ডিনেট মানে কি? অধীনস্থ, আপনার নিচে। তাহলে সাব হলো কি নিচে যাবে। তাহলে আমরা এই তামান্না থেকে এটাকে নিলাম, নিয়ে ফন্ট ডায়লগসে গেলাম, সাবস্ক্রিপ্ট করে দিলাম। তখন কি হচ্ছে? এটা নিচে চলে আসছে। আমাকে অনেক সময় এগুলো লিখতে হয়, তখন আমরা এভাবে লিখে দিব। যেটা আমার প্রয়োজন সেটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট করে দিব। ঠিক আছে। আরেকটা যেটা বিষয় মনে রাখবো, ফন্ট মানে কি? এক একটা অক্ষরকে ফন্ট বলা হচ্ছে। আমরা যখন এক একটা অক্ষরের মধ্যে স্টাইল দিতে পারি ফন্ট গ্রুপের গুলো, অন্যগুলো কিন্তু আমাদের এক একটা অক্ষরে হয় না, পুরো ইউনিটের উপরে হয়। বুঝতে পেরেছি? ফন্ট মানে এই প্রতিটা অক্ষর এক একটা ফন্ট, স্পেসিফিক একটা ফন্টের উপরে আমরা স্টাইল দিতে পারি। ক্লিয়ার? এটা হলো ফন্ট গ্রুপ। এরপর হলো কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? আপনার লেখাটা কোন অ্যালাইনমেন্টে থাকবে, লেফট, রাইট, ঠিক আছে, সেন্টার। ওয়ার্ডের ক্ষেত্রে তিনটা থাকে, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। আর এক্সেল হলো অ্যাজ লাইক টেবিল, এজন্য এর স্টাইল হলো 9টা রয়েছে। ভার্টিক্যাল, আর এটা কি হরিজন্টাল, এটাকে বলা হয় হরিজন্টাল, আর এটা হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল হলো টপ বটম, হরিজন্টাল হলো লেফট রাইট। তাহলে এই দুটার কম্বিনেশনে 3 3-9টা রয়েছে। এটা হলো কি আপনার
টপ অ্যালাইনমেন্ট, আর এটা হলো লেফট। অর্থাৎ ভার্টিক্যালি টপে থাকবে আর হরিজন্টালি লেফট থাকবে। এটাকে আপনি কম্বাইন করে নিতে পারেন, টপের সঙ্গে সেন্টারও করে দিতে পারেন। কোথায় অ্যাপ্লাই করব সেটা আমাকে চয়েস করে নিতে হবে। এটা কি আছে এখন বটম, আমি তাকে বললাম টপে, আর এটাকে বলে দিলাম রাইট অ্যালাইনমেন্ট। এটা অ্যালাইনমেন্ট রাইট এবং কি টপে রয়েছে, ঠিক আছে। এটা হলো অ্যালাইনমেন্ট। আর এটা হলো আপনার লেখাটাকে ওরিয়েন্টেশন, কোন দিকে করব। এটা সাধারণত আমরা কখন করি, ক্যাপশনগুলো দেওয়ার জন্য। যেরকম এটা ক্যাপশন দিলাম বা হেডিং দিলাম কি মান্থ, এটা দিলাম কি উইক নেম, এটা দিলাম উইক, এটা দিলাম প্রোডাক্ট, এটা হলো কি এমপ্লয়ি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে ওরিয়েন্টেশন দিব, কোন দিকে দিব, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এই সাইডে যাবে, ভার্টিক্যাল আসবে, রোটেট। আর যদি আপনার এখান থেকে দিতে চান, যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট ট্যাব, পুরোটার জন্য একটাই ডায়লগ বক্স, প্রতিটা আলাদা আলাদা অ্যালাইনমেন্ট ট্যাব। এই যে টেক্সটটাকে আমি কোন দিকে করতে চাই, এইদিকে দিতে চাই বা এইদিকে দিতে চাই। নিচের দিকে আসলে মাইনাস, উপরের দিকে হলো প্লাস। কোন অ্যাঙ্গেলে আমি দিতে চাই সেই অ্যাঙ্গেলটা সিলেক্ট করে ওকে দিলে আমার লেখাটা সেই অ্যাঙ্গেলে বসে যাবে। বুঝতে পেরেছি? এটা হলো টেক্সটের অ্যাঙ্গেল, ঠিক আছে। আমি টেক্সটটাকে কোন অ্যাঙ্গেলে রাখতে চাই। মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ মানে কি একত্রিত করা। এর উপরে আমি আরেকটা রো নিই, ইনসার্ট, একটা রো তৈরি করলাম। এই পুরোটা আমরা কিসের উপরে কাজ করতেছি, ডাটা এন্ট্রি। পুরো অংশটা কি ডেটা এন্ট্রি। তাহলে এটা আমি পুরোটাকে সিলেক্ট করে এখানে বলে দিলাম কি ডেটা এন্ট্রি, ঠিক আছে। তাহলে মার্জের কাজ হলো এক বা একাধিক সিলেক্টেড সেলকে একটা সেলে রূপান্তর করা। সেন্টার মানে আমার লেখাটা কোথায় বসবে। আপনার যদি মনে হয় না মার্জের প্রয়োজন নেই, আনমার্জ করে দিবেন, তখন লেখাটা প্রথম সেলে চলে আসবে, ঠিক আছে। মার্জ অ্যাক্রস, মার্জ সেল। বুঝতে পেরেছি? তারপরে রয়েছে নাম্বার গ্রুপ। এখানে নাম্বার টাইপের ভ্যালুগুলোকে ফরম্যাট করার জন্য ইউজ করা হয়ে থাকে। না নর্মালি কি জেনারেল, আমাদের এখানে রেকর্ড কোথায় আছে, এখানে দুইটা আছে, এই দুটাই সিলেক্ট করলাম, নাম্বার টাইপে গেলাম, ডিফল্ট ভাবে জেনারেল। এটাকে আমরা নাম্বার বলতে পারি। নাম্বার বললে ডেসিমাল পয়েন্ট, ডেসিমালের পরে দুই ঘর দিব। এটা বাড়ালে সংখ্যা বাড়বে, এটা কমালে সংখ্যা করবে, আপনি কতটা দিতে চান। ইউজ থাউজেন্ড সেপারেটর, ঠিক আছে, যে মাঝখানে আপনার 1000 হলে কমা বসবে। কারেন্সি, কারেন্সি হলে আপনার এই যে কারেন্সি সিম্বল আসবে, এখানে সিম্বল রয়েছে, এই সিলেক্টেড সিম্বলগুলো আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছি? এই যে বাংলাদেশের সিম্বল বিডিটি, ঠিক আছে। আর নেগেটিভ নাম্বার হলে আপনি কিভাবে দেখাবেন, এভাবে দেখাবেন, মাইনাস সিম্বল দিবেন না মাইনাস সিম্বল দিবেন না, অথবা মাইনাস সিম্বলের পরিবর্তে কি দিবেন, প্যারেনথেসিস ইউজ করবেন, ঠিক আছে। তাহলে আপনারা অ্যাকাউন্টিং এ তো কি করে, মাইনাসের পরিবর্তে প্যারেনথেসিস ইউজ করে। অ্যাকাউন্টিং ডেট ফরম্যাট, আমাদের এটা কি নাম্বার, তাহলে আমরা নাম্বারটাকে নাম্বার ফরম্যাটে কিভাবে রাখতে চাই সেটা বলে দিলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে যে দশমিকের পরে দুটো সংখ্যা। এবার আসেন ডেট ফরম্যাটে। ডেট ফরম্যাটের জন্য আমাদের এক্সেলে নাও নামে একটা ফর্মুলা রয়েছে, যে সে কি করবে, আপনার যে পিসিতে আছে সেই পিসির কারেন্ট সময়টা দেখাবে। তাহলে এখন কয়টা বাজে, 11টা বাজে, 7, 11, 25, 11। এটাকে এই ফরম্যাট, ডেট ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে নিতে চান, ডেট, এখানে ফরম্যাটগুলো দেয়া আছে। কোন ফরম্যাটটা আপনার পছন্দনীয় সেই ফরম্যাটটা সিলেক্ট করে দিলে সেই ফরম্যাটে আপনাকে রেকর্ডটাকে সে ফরম্যাটিং করে দিয়ে দেবে, ঠিক আছে।
আবার আমরা নিলাম নাও হলো ফাংশন, এক্সেলের একটা ফাংশন, ওর কাজ হলো আপনার কারেন্ট সময়টা রিসেন্ট। ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, শিফট ধরে 9 আর শিফট ধরে 0 দেন। জি, ইন্টারপ্রেস করলাম। তাহলে এখন আমি এখান থেকে শুধু টাইম নিতে চাচ্ছি, তাহলে একই জায়গায় যেয়ে আমি কাকে সিলেক্ট করব, টাইমটাকে সিলেক্ট করব। টাইমের ফরম্যাট আমি কোনটা নিতে চাচ্ছি, এএম পিএম নিতে চাই, 12 আওয়ার আর 24 আওয়ার, তখন সে 11টা 1 বাজে, 11টা এএম। ঠিক আছে, এটা আপনি নাও দিয়ে কারেন্ট সময়টা নিতে পারেন, অথবা যে কোনো ডেট টাইম নিয়েও আপনি ফরম্যাটিং করতে পারেন। বুঝতে পেরেছি? মনে করেন আপনার এখানে ডেট দিলেন হলো আজকে কত তারিখ, 7 তারিখ, আপনারা অ্যাডমিশন নিয়েছেন মনে করেন সরি 11 তারিখ, আপনি 28 তারিখ 6 মাস 25, এটাকে আপনি ডেট ফরম্যাটে নিতে চান, তাহলে যান ডেটে যান, এটাকে বলেন ও না হবে যে 2025, আপনার পিসির যে ফরম্যাট থাকে ওই ফরম্যাটে আপনাকে কাজ করতে হবে। পিসির ফরম্যাটে কি 7 কি আগে 7 মাস, আমি 28 আগে দিয়েছি। প্রথমটা হলো মাস, দ্বিতীয়টা হলো তারিখ, আর তৃতীয়টা হলো বছর। আপনার পিসিতে যে ফরম্যাট থাকবে, যে দেখেন সে ফরম্যাট করে দিয়েছে। আপনার ডেট টাইম যে ফরম্যাট থাকবে ওই ফরম্যাটে আপনার ডাটাটা এন্ট্রি হলে তখন সেটাকে ডেট হিসেবে সে মেজার করবে, সেই অনুযায়ী ফরম্যাট করে দেবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে হ্যাশ হ্যাশ এসেছিল, এই হ্যাশ হ্যাশ মানে হলো কলামের ওয়াইডটা ছোট হয়ে গেছে, বড় করে দাও। এখন কলামের ওয়াইডটা আমরা কি করব, কলামের হেডারে এই আইকনটা এটা ধরে ড্রাগ করলেই বড় হয়ে যাবে। বুঝতে পেরেছি? তারপরে কে রয়েছে, স্টাইল রয়েছে। এই স্টাইলের এই অংশটুকু ফাংশনের ওখানে দেখাবো। ইনসার্ট, ইনসার্ট আপনি সেল ইনসার্ট করতে পারেন। তখন সে বলতেছে সেল আমি কোথায় দিব, ডাউনে দিব না রাইটে দিব, ডাউন দিলাম, তখন এই যে সে ডাউনে আসবে, সেল একটা তৈরি হয়ে যাবে। তারপরে আপনি চাচ্ছেন রো, ঠিক একইভাবে রো ইনসার্ট হয়ে গেছে। কলাম, তখন একটা কলাম ইনসার্ট হয়ে গেছে, যেখানে ছিল তার আগে। এই বাটনের কাজ হলো যেখানে থাকবে তার আগে। আর ইনসার্ট শীট দিলে যে নিচে দেখেন একটা শীট তৈরি হয়েছে। ঠিক আছে, কোথায় তৈরি হয়েছে, যেখানে আমার সিলেক্টেড ছিল তার লেফট সাইডে। শীট আমরা ওখান থেকে নিতে পারি, এই প্লাস আইকনে ক্লিক করলেও আমরা শীট নিতে পারি। ঠিক আছে, ডিলিট, আপনি কি ডিলিট করতে চান, তাহলে ডিলিটটা কোথায় ডিলিট হবে, যেখানে আপনার অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ওকে দিলেন, তাহলে আপনার যেখানে দিবেন সেখান থেকে ডিলিট করে দিব। আপনার কি চাচ্ছেন, ডিলিট শীট রো, তখন ওই রোটা ডিলিট হয়ে যাবে। শীট কলাম যেটা সিলেক্টেড থাকবে সেটা সে কি হবে, ডিলিট হয়ে যাবে। ডিলিট শীট দিলে এই শীটটাই ডিলিট। ফরম্যাট একইভাবে যে রো হাইট, কলাম হাইট বড় ছোট করবো। আরেকটা রয়েছে কি ভিজিবিলিটি হাইট আনহাইট। আপনার দেখা যাচ্ছে অনেক সময় প্রিন্টিং বা কোনো রিপোর্টিং এর ক্ষেত্রে কিছু কলাম আমরা চাই কি হাইড করে দিতে, রাইট ক্লিক করে এটাকে হাইড করে দিলাম। এখন এটাকে আনহাইড করব কোথা থেকে, পুরোটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করে আনহাইড করেন। ঠিক আছে, তাহলে এই যে আপনাকে আনহাইড করে দিয়ে দিয়েছে। আনহাইড করতে গেলে অবশ্যই কলামের হেডারে ক্লিক করে আনহাইড করবেন। বুঝতে পেরেছি? প্রপার জায়গা থেকে করলে হয়ে যায়, জায়গাটা যদি একটু এলোমেলো হয় অনেক সময় ঝামেলা হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো এডিটিং, এটাকে পরে করাবো, আগে ফাংশন করাবো, তারপর এটা করাবো। ইনসার্ট ট্যাবের কাজ কি, ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা হাতে করব, তারপরে এখানে আসবো। ডেটা ট্যাবের মূল কাজটা আমরা দেখেছি, ডেটা ভ্যালিডেশন। রিভিউ হলো স্পেলিং চেকটা, ভিউ হলো আপনার উইন্ডোটা আপনি কিভাবে দেখতে যাচ্ছেন, নর্মাল হলো নর্মাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ দিলে কি হবে, আমাদের কোথায় কোথায় পেজ ব্রেক হয়েছে এই
ব্লু লাইনটা আমাদের কি পেজ ব্রেক ইন্ডিকেট করে। আমি যদি বলি না আমার পুরোটা লাগবে, তখন আমি কি করলাম, ব্লু লাইনটা এদিকে সরাই দিয়ে পুরোটা এক পেজে নিয়ে এলাম। তাহলে এটা আমাকে কোথায় যেতে হবে, পেজ ব্রেক, প্রিভিউ, পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে কি দেখতে পাবো আমি, হেডার ফুটার আসবে। এখানে আমি ইনসার্ট আপডেট হেডারের মধ্যে কি দিতে চাই সেটা আমি দিতে পারি। হেডারের 3টা অংশ এক্সেল দিয়েছে। আমি বাম পাটে কি দেখতে চাচ্ছি, বাম পাতে দেখতে চাচ্ছি ফাইল পাথ, তখন ফাইল পাথ ধরবে। মাঝখানে আমি শীট নেম দেখতে চাই, আর ডান দিকে আমি দেখতে চাই কারেন্ট টাইম। ঠিক আছে, 3টা কলামে সে দিয়েছে। এরপরে এটা কি গেল আমাদের হেডার। তাহলে আমরা কি করতে চাই, ফুটার নিয়ে কাজ করতে চাই। তাহলে গো টু ফুটার দিলাম, তাহলে ফুটারে চলে আসলো। ফুটারে আমরা কি দেখতে চাই, পেজ নাম্বার। ঠিক আছে, এটা টোটাল কত, আর নাম্বার অফ পেজ এখানে দিলাম কি, নাম্বার অফ পেজ, টোটাল কত নাম্বার পেজ আছে। আর এখানে আপনার পিকচার দেওয়ার প্রয়োজন হলে এখান থেকে পিকচার চয়েস করে দিতেও পারেন। ফ্রম এ ফাইল ডাউনলোড থেকে এখান থেকে আমরা একটা পিকচার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি নর্মালে যাই, এটা হলো পেজ নর্মাল ভিউ। ঠিক আছে, এই যে এখানে বসেছে, আমি নর্মাল ভিউয়ে গেলাম। নর্মাল ভিউয়ে কিন্তু আপনার হেডার ফুটার কিছু দেখাবে না। এটা দেখতে গেলে আমাকে যেতে হবে পেজ লেআউটে। ঠিক আছে, হেডার ফুটার সব কিছু পাবেন কোথায়, পেজ লেআউটের মধ্যে। আর পেজ ব্রেক প্রিভিউ হলো কোথায় কোথায় আমার পেজটার ব্রেক ঘটছে সেটা দেখাবে। নর্মাল ভিউ হলো আপনার কাজ করার জন্য আপনার উত্তম হলো কে, নর্মাল ভিউ। ঠিক আছে, এই হলো ভিউ ট্যাবের কাজ। গ্রিড লাইন, এটা কি শো এর মধ্যে গ্রিড লাইন দেখতে চাইলে টিক মার্ক দিলে গ্রিড লাইন, এই যে দেখেন লাইনগুলো উঠে গেছে, এখন আর চলে আসছে। টিক মার্ক থাকলে গ্রিড লাইন দেখাবে, টিক মার্ক যদি আপনি উঠাই দেন তাহলে গ্রিড মার্ক দেখাবে না। ফর্মুলা বার, এটা হলো কি ফর্মুলা বার। ঠিক আছে, ফর্মুলা বার দেখতে না চাইলে হাইড করে দেন। অনেক সময় দেখবেন ফর্মুলা বার নেই, আমরা খুব ভয় পেয়ে যাই। তাহলে এটা কোথায় পাবো, ভিউ থেকে শো গ্রুপের ভিতর ফর্মুলা গ্রুপ। হেডিং, হেডিং মানে কি, এই যে উপরে কলামের হেডিং, রো এর হেডিং। আপনার এটা দরকার না থাকলে তুলে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, জুম হলো আপনার ডকুমেন্টটা আপনি জুম করবেন। জুম মানে কি, বড় ছোট করবেন। কত ম্যাগনিফিকেশন কত দিবেন, 100%, 200% দেন, এটা 100% দেন। ঠিক আছে, আর এটা হলো কি উইন্ডো। এই উইন্ডো নিয়ে আপনি নতুন উইন্ডো নিতে চান, অ্যারেঞ্জ করতে চান, ফ্রি স্প্যান। এই ফ্রি স্প্যানটা আমাদের খুব লাগে। কেন লাগে, আমি যখন ডাটা এন্ট্রি করি, এই যে কলাম হেডার আমার উপরে উঠে গেছে, আমি ডাটা এন্ট্রি করতে যেয়ে খুঁজে পাচ্ছি না। তাহলে ফ্রি স্প্যানের জন্য কি করব, যে অংশটা ফ্রিজ করব তার নিচে কার্সর রাখবো ফ্রি স্প্যান, তখন ওটা আমার এখানে বসে যাবে। অথবা আমার যদি টপ রোটা কলাম হেডার হয়, তখন আমি টপ রো সিলেক্ট করতে পারি। আর যদি আমার ফার্স্ট কলামের প্রয়োজন হয়, তখন আমি ফার্স্ট কলামটাকে, তখন এই যে ফার্স্ট কলামটা আমার ফ্রিজ হয়ে থাকবে। ঠিক আছে, এই হলো ফ্রি স্প্যানের রোজ। আনফ্রি স্প্যান করে দিলাম, তাহলে এখন আমার আর কোনো ফ্রিজ থাকলো না। এই এতটুকু হলো ওভারঅল আমার রিবন বারের পরিচিতি। ফাইল মেনু, ফাইল, প্রতিটা রিবন ট্যাব একরকম, আর ফাইল হলো কি ডিফারেন্ট। ফাইল মেনু ক্লিকে যে এনভায়রনমেন্টটা আসে এটাকে বলা হয় ব্যাকস্টেজ ভিউ। কি বলে, ব্যাকস্টেজ ভিউ। হ্যাঁ, ফাইল মেনুটাতে ব্যাকস্টেজ ভিউটাকে আবার বলা হয় কি ফাইল ম্যানেজার, অর্থাৎ ফাইলটাকে সে ম্যানেজ করে। ফাইল, নতুন ফাইল ক্রিয়েট, ওপেন, সেভ সব কিছু করে কে ফাইল মেনু। ঠিক আছে, নিউ দিলে নতুন ফাইল আসবে। ইনফো, এই ইনফো হলো এই ফাইলের সম্পর্কে দিচ্ছে। প্রোটেক্ট ওয়ার্কবুক, আপনি চাচ্ছেন আপনার এই ওয়ার্কবুকটা প্রোটেক্টেড, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাহলে এই পাসওয়ার্ড দিয়ে দিলে পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না। ঠিক আছে, রেস্ট্রিকশন এক্সেস, আপনি বলে দিলেন যে এই অংশটা আর কেউ করতে পারবে না। মার্ক অ্যাজ ফাইনাল,
তখন আপনার ডকুমেন্টে দেখাবে যে এটা হলো ফাইনাল কপি। এখানে আর কারো হাত দেয়া, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ইনক্রিজ উইথ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, 1 দিলাম, ওকে দিলাম, রিএন্টার, একই পাসওয়ার্ড দিব, ঠিক আছে। তাহলে প্রোটেক্ট ওয়ার্কবুক, এটা আমি সেভ করিনি, তাহলে আগে সেভ করি। সেভ করব কোথায়? তাহলে আমরা সেভের লোকেশনে যাই, ঠিক আছে। তাহলে এক্সেলে আজকে হলো আমরা কত নম্বর, কত তারিখ? এটা আমাদের 11 তারিখ 7 2025। তাহলে এখন আমরা এতটুকু করতেছি কি, ডেটা, ঠিক আছে। এটা সেভ হয়ে গেছে। ফাইলটা কোথায় সেভ হয়েছে? যে ওপেন ফাইল লোকেশন, এখানে গেলাম। তাহলে আমরা এক্সেলের এটাকে ক্লোজ করে দিই। আমি এটা ওপেন করতে যাই, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ঠিক না হলে এটা আমাকে সে দিবে না, ঠিক আছে। আমি 2 প্রেস করি, সে আমাকে দিবে না। এটা কি দেখেন, ওটা দেয়নি, সে কিন্তু নতুন একটা ফাইল ওপেন করে দিয়েছে। তাহলে এটার পাসওয়ার্ড কি? 1। ওকে, এবার দেখুন ফাইলটা সে দিয়েছে। বুঝতে পেরেছি? তাহলে আপনার তৈরি করা ফাইল নিয়ে যেন কেউ কিছু করতে না পারে, এজন্য কি করতে হবে? ভুলে গেলে তো আর কোনো উপায় নেই, ফাইলটা ওপেন করা, আর কোনো উপায় নেই, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না পাসওয়ার্ডটা রাখবো না, পাসওয়ার্ডটা রিমুভ করে দেন। পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে, এরপরে সেভ করে দেন। বুঝতে পেরেছি? পাসওয়ার্ড দিয়ে যদি ভুলেই যাই তাহলে পাসওয়ার্ড কেন দিব? না, আপনার পাসওয়ার্ডটাকে তাহলে একটা জায়গায় সেভ করে রাখতে হবে। না, এখানে ওয়ে নেই। যে ওয়েগুলো ফাইন্ড করে খুঁজে বেড়ার থেকে আপনার তখন মনে হবে চেক ফর ইস্যু, ইন্সপেক্ট ডকুমেন্ট। ডকুমেন্টটা ইন্সপেক্ট করবে, এই ইনফরমেশনগুলো আপনাকে সে ডিসপ্লে করবে। কমেন্ট কি কি এগুলো ইন্সপেক্ট, তাহলে ইন্সপেক্টের মধ্যে এই ইনফরমেশনগুলো চলে আসবে। এখন আপনি এই ফাইলটা কাউকে দিচ্ছেন, আপনি চাচ্ছেন না এখানে কি কি আছে এই ইনফরমেশন কাউকে দেখাবেন, তখন এই যে রিমুভ অল করে দিলে আর কোনো ইনফরমেশন কেউ পাবে না। এই যে হেডার ফুটার এগুলোও দেখাতে চাচ্ছেন না, তাহলে রিমুভ করে দিবেন, তখন আর কেউ এগুলো দেখতে পাবে না। এটা কেন ইন্সপেকশন করা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আপনি এটা কারো কাছে পাঠাচ্ছেন, তো সে আপনার ডকুমেন্টের কোন অংশগুলো আপনি তার কাছে ভিজিবল রাখতে চাচ্ছেন, কোনগুলো রাখতে চাচ্ছেন না। যেগুলো আপনি চাচ্ছেন না যে সে দেখুক, সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন। কোন জিনিসগুলো? সেটা হলো কোন জিনিসগুলো? কমেন্টস, ডকুমেন্ট প্রপার্টি, ডেটা মডেল, তারপরে হলো টাস্ক প্যান, হেডার ফুটার, এখানে যেগুলো আছে এগুলো হলো ইন্সপেক্ট করে সে বলবে। এগুলো আপনি চাইলে না দেখাতে চাইলে দেখাবেন না। আরও একটা যেটা বিষয় সেটা হলো যে ডকুমেন্ট প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। মনে করেন আপনার বস আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করতে দিচ্ছে, আপনি পারেন না, আরেকজনকে তৈরি করতে দিচ্ছেন। এই ডকুমেন্টে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কিন্তু আপনার কোন পিসি থেকে, মানে কোন ইউজার তৈরি করছে, কখন তৈরি করছে, ইনফরমেশনগুলো চলে আসে। বস যদি আপনাকে মনিটরিং করতে চায়, কখন করলেন, কিভাবে করলো, কে করলো, ইন্সপেক্ট করলে দেখতে পাবেন। আপনি যদি বসের উপর দিয়ে চালাক হন যে না আমি এই ইনফরমেশনগুলো তাকে দেখাবো না, তখন আপনি কি করবেন? এগুলোকে রিমুভ করে দিয়ে তাকে সেভ করে পাঠাবেন, তখন সে আর এই ইনফরমেশনগুলো পাবেন। ঠিক আছে, এই যে এই লিস্টেড ইনফরমেশনগুলো শেয়ার পাবেন। এই যে এভাবে ইন্সপেক্ট করবে, ফাইল ইনফোতে আসবে। হ্যাঁ, তখন আর আসবে না।
এই যে দেখেন রিলেটেড পিপল অ্যাড অ্যান অথর, এখানে আপনি অথরের নাম দিলেন, ঠিক আছে। এই যে টাইটেল, এখানে আপনি টাইটেল দিলেন এক্সেল বুট ক্যাম্প, ঠিক আছে। ট্যাগ দিতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন হলিডে প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে এই যে নট সেভ, টাস্ক মডিফাইড ইয়েট নট সেভ, সেভ করে দিলাম। এখন আমি ইন্সপেক্টে যাই, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন লাস্ট মডিফাইড কয়টা হয়েছে, 11টা 16, তৈরি করা হয়েছে কয়টা, 11টা 13তে, ঠিক আছে। টাইটেল ট্যাগ সব কিছু আছে। এখন ইন্সপেক্টে যাই, আমি ইন্সপেক্ট করি, ঠিক আছে। ডকুমেন্টের প্রপার্টিসের ইনফরমেশনগুলো এখানে পাওয়া গিয়েছে, কি কি ইনফরমেশন আছে আপনি এখান থেকে বের করতে চান। এটার পুরো তো আগেই পাঠিয়ে দিচ্ছে। তারপরে যে হিডেন রোজ এন্ড কলাম আমরা হাইড করে দিয়েছিলাম, ওয়ার্কশিট হাইড করে দিয়েছিলাম। এখান থেকে আসলে ইন্সপেক্ট করলে এখান থেকে পাওয়া যাবে যে কোথাও কোনো শীট বা রো হাইড করা আছে কিনা। রিইন্সপেক্ট, এটা ক্লোজ করে দিলাম, এখানে গেলাম, আমি এটাকে হাইড করে দিলাম, ফাইল থেকে ইন্সপেক্টে গেলাম, ইয়েস দিলাম, ইন্সপেক্ট করলাম, এই যে হিডেন রো এন্ড কলাম, নাম্বার অফ হিডেন কলাম ফাউন্ড 1, ঠিক আছে। তাহলে আপনি যদি মনে করেন না আমি হিডেন করে দিয়েছি, আমি এটা দেখাবো না, রিমুভ অল করে দিলে তখন সে আর এই ইনফরমেশনগুলো পাবে না। রিমুভ অল দিয়ে সেভ করে দিয়ে দিতে হবে। আবার এখানে বলা আছে সাম চেঞ্জেস ক্যান নট বি আনডান, কিছু চেঞ্জ কিন্তু আপনি ফেরত আনতে পারবেন না। বুঝতে পেরেছি? অনেক কিছুই এখানে দেয়া আছে। আচ্ছা, সেভ এন্ড সেভ অ্যাজ তো পারি, হ্যাঁ, সেভ ও সেভ অ্যাজ জাস্ট একই ফাইল নেম দুটো লোকেশনে। পিডিএফ হবে, এক্সেলটাকে আপনি পিডিএফ ফরম্যাটে কনভার্ট করবেন, কনভার্ট টু পিডিএফ। প্রিন্ট তো আমরা প্রিন্ট করতে পারি, জি। আপনার এক্সেলটাকে পিডিএফ বানাই দিবে অ্যাডোব অ্যাক্রোব্যাট। হ্যাঁ, অ্যাডোব অ্যাক্রোব্যাট আমার এখানে সফটওয়্যার ইনস্টল করা আছে। হ্যাঁ, আমার এক্সেলটাকে সে পিডিএফ বানাই দিয়ে দিবে। হ্যাঁ, ওটা যে পিডিএফ এর রাইটার থাকতে হবে, পিডিএফ রাইটার না থাকলে তো পিডিএফ রাইট করতে সে পারতেছে না। হ্যাঁ, এই যে অ্যাডোব এটা দিয়ে সে হলো করে দিবে, ঠিক আছে। এটা ঝামেলা, লগ ইন করতে যাবে, আবার লগ ইন, আবার ঝামেলা করে। আচ্ছা, প্রিন্ট কোনো দরকার নেই আমাদের। এক্সপোর্ট অপশনে যে আপনি এটাকে এটাতে করে দেন, ক্রিয়েট অ্যাডোব পিডিএফ, পিডিএফ কল করতে পারেন, চেঞ্জ ফাইল টাইপ, আপনি ফাইলটা এই টাইপগুলোতে চেঞ্জ করে নিতে পারেন আপনার প্রয়োজন হলে। তখন কি হচ্ছে, সেভ অ্যাজ, ক্রিয়েট পিডিএফ, ঠিক আছে। আর হলো কি পাবলিশ আছে, আর একটা কি শেয়ার। শেয়ার মানে কি, আপনি এই ফাইলটা কারো কাছে পাঠাইতে যাচ্ছেন, ক্লাউডে সেভ করে রেখে দিতে পারেন। আপনার কি হয়, অনেক প্রতিষ্ঠান কি আছে নিজস্ব নেটওয়ার্কিং সিস্টেম আছে, সেই নেটওয়ার্কিং এর মধ্যে আপনি শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে যে ওয়ান ড্রাইভে লোকেশন করে সেটাকে আপনি শেয়ার করে দিবেন। অথবা আপনি কি করবেন, ইমেল পাঠাবেন, কি হিসেবে পাঠাবেন, সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট হিসেবে, সেন্ড অ্যাজ পিডিএফ। কোন ফরম্যাটগুলো আপনি দিতে পারেন সিলেক্ট করে নিয়ে কাজ করবেন, তাহলে ওই অনুযায়ী কাজ হবে, শেয়ার হয়ে যাবে আপনার এই ডকুমেন্টটা। আমার যে ওখানে যে সেভ অ্যাজ পিডিএফ বা যেটা আছে, হ্যাঁ, সেটা আমার কাছে নেই, কিন্তু আমি এখানে শেয়ারের জায়গায় এসে পিডিএফ পাচ্ছেন। যদি এখানে কোন একটা পিডিএফ বা কোন একটা সিলেক্ট করি, তাহলে কি পিডিএফ হিসেবে যাবে না? হ্যাঁ, তাহলে আমার তো গ্রাফিক দরকার,
ওটা আপনার কাছে নেই, আরেকজনের কাছে। আচ্ছা, যখন আপনি যে শেয়ার করে মেইল পাঠাবেন, এই যে দেখেন সে পিডিএফ করে পাঠাচ্ছে, আপনার আউটলুক কনফিগার করা থাকলে আউটলুক ওপেন হবে, ঠিক আছে? তাহলে আউটলুক আপনার অবশ্যই কনফিগার করা থাকতে হবে, তখন আপনি এটা মেইল পাঠাতে পারবেন। এটা এই ইন ডিটেলস, এটা হলো আমাদের কি সেটিংসে চলে গেল, ঠিক আছে? এবার আমরা আরেকটা পার্টে আসবো, ফাংশন শিট, ঠিক আছে? ফাংশন বা ফর্মুলা কি এটা তো আমরা জানি। এক্সেল এর সুবিধাই হলো কি ফাংশন ইউজ করে কাজ করা। এক্সেল প্রথমত কি হয়, অ্যাজ এ ক্যালকুলেটর প্রথমত সে আসে, যে ক্যালকুলেটরের মতো হিসাব নিকাশ করবে। ডে বাই ডে এটার ফিচার বাড়তে বাড়তে এখন একটা পূর্ণাঙ্গ একটা সফটওয়্যার হয়ে গেছে, যেটা দিয়ে আমরা সেভ, ফিল্টার, সার্চিং, সর্টিং, রিইউজ করতে পারি। তাহলে ফাংশনের জন্য এটা হলো কি ফাংশন বা ফর্মুলা বার। ফর্মুলা লেখার জন্য আমার কি লাগবে, আগে ডাটা লাগবে। তাহলে আমি ডাটা এন্ট্রি দিলাম, 45 দিলাম, 78, 98। তাহলে এখানে আমার 4টা নাম্বার রয়েছে। এটা হলো কি সেল C2, এটা হলো কি সেল C5। এই C2 থেকে C5 এই পুরো অংশটাকে বলা হয় কি সেল রেঞ্জ। একটা রেঞ্জ, একাধিক সেল যখন একই পাশাপাশি থাকে তখন সেটা হলো সেল রেঞ্জ। এখন এইখানে এগুলোকে আমরা নর্মালি আমি যেটা দেখেছি তারা কি করে, এই যে সেল প্লাস এই সেল প্লাস এভাবে কাজ করতে দেখেছি, ঠিক আছে? কিন্তু আমাদের জন্য এক্সেল সহজ নিয়ম করে দিয়েছে। ফাংশন লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইকুয়াল দিতে হবে। টোটালের জন্য বা যোগ করার জন্য রয়েছে কি সাম, SUM, সাম। ট্যাব প্রেস করেন, সামটা সিলেক্ট হয়ে যাবে। এখানে সাম কি ফাংশনের নাম, আর এগুলো হলো কি আর্গুমেন্ট। নাম্বার 1 2 3 4 এভাবে যতগুলো নাম্বার দিব কমা দিয়ে সে সবগুলো কি করে দিবে, যোগ করে দিবে। আমরা নাম্বারের পরিবর্তে কি দিব, সেল দিব। সেল রেঞ্জটা সিলেক্ট করে দিলাম C2 থেকে C5, ইন্টার প্রেস করব, সে আমাকে যোগফলটা দিয়ে দিবে, ঠিক আছে? এগুলো হলো কি এক্সেলের সিম্পল ফাংশন, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করলাম, টোটাল বের করলাম। টোটাল এটা আমি দিলাম কি প্রাইস, বুঝতে পেরেছি? এটা দিলাম কি প্রোডাক্টের নেম, চিপস। এটা কি দিলাম, চানাচুর। এটা কি দিলাম আপনার মুড়ি। আরেকটা মিস হয়ে গেছে। তারপরে দিলাম কি এটা লেক্সাস বিস্কিট, ঠিক আছে? তাহলে আমরা প্রাইস দিলাম। এটা কি আমার কলাম হেডিং। তাহলে কলাম হেডিং কি করব, আমি বোল্ড করে দিতে পারি, ফন্ট সাইজ বড় করে দিলাম। এটাকে অ্যাঙ্গেল দিতে পারি, কোন অ্যাঙ্গেলে দিতে পারি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, ঠিক আছে? সৌন্দর্য, যত বেশি সৌন্দর্য তত বেশি কি বসের আকর্ষণ বা ক্লায়েন্টের আকর্ষণ। তাহলে আমরা টোটাল বের করলাম। এরপরে আমরা সিম্পল ফাংশন কি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজের শর্ট ফর্ম কি এভিজি, সরি অ্যাভারেজই আছে, ঠিক আছে? মাউসের ডাবল ক্লিকও করতে পারি, ট্যাবও করতে পারি। যে রেঞ্জটার অ্যাভারেজ আছে সিলেক্ট করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, অ্যাভারেজ পেলাম। এই অংশগুলোও তো আমার সামারি রেকর্ড অ্যাজ এ হেডিং। তাহলে এটাকেও আমরা ফন্ট সাইজ বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ হাইয়েস্ট প্রাইস কার, হাইয়েস্ট মানে সব থেকে বেশি প্রাইস কার, এজন্য কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম প্রাইস। তাহলে ম্যাক্সিমামের বের করার ইয়া হলো ফর্মুলা হলো ম্যাক্স,
ঠিক আছে, যে ম্যাক্স রিটার্ন দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালু। ঠিক আছে, ওই সেটের মধ্যে যেটা লার্জেস্ট সেটা বের করে দিবে। তাহলে ম্যাক্সের মধ্যে আমরা রেঞ্জ দিয়ে দিলে এর মধ্যে সব থেকে বড়কে 99। মিনিমাম, মিনিমাম মানে হলো সব থেকে ছোট বা কম, লোয়েস্ট প্রাইস। তাহলে মিন, ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম, রেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। তারপর হলো আমার কতটা প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্ট। তাহলে আমার টোটাল কতটা প্রোডাক্ট রয়েছে, টোটাল হিসাব করে কিভাবে, কাউন্ট। কোয়ান্টিটি গণনা করার জন্য কাউন্ট, কাউন্টের মধ্যে রেঞ্জ দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল প্রোডাক্ট আছে কয়টা, 4টা। কাউন্ট দিয়ে রেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, কাউন্টের ক্ষেত্রে সে শুধুমাত্র নাম্বার টাইপের ভ্যালু থাকলে সেটাকে সে ক্যালকুলেট করে। যদি এরকম টেক্সট টাইপের আমি খুঁজতে চাই তাহলে এটাকে কপি করলাম। এটা কি দিয়ে কাজ করবে, তখন আমাদের টেক্সট টাইপের যদি হয় তখন হবে কাউন্ট এ। কাউন্ট এ হলো কি, এর ভিতরে নাম্বার থাক, টেক্সট থাক, ডেট থাক, সবাইকে সে কাউন্ট করবে। শুধুমাত্র যদি সেলের ভ্যালু না থাকে, ফাঁকা সেল, সেটা সে নেবে না। আরেকটা কাউন্ট রয়েছে, সেটা হলো এমটি সেল গণনা করা। এমটি, কতটা সেল এমটি আছে, এটা হলো কি কাউন্ট ব্লাঙ্ক। ব্লাঙ্ক মানে কি, ফাঁকা। তাহলে এই যে কাউন্ট ব্লাঙ্ক, আমি তাকে রেঞ্জ দিয়ে দিলাম। এই রেঞ্জে কোনো ব্লাঙ্ক এমটি বা এমটি নাই, 0 দিয়েছে। এখন আমি যদি এখানে একটা রো ইনসার্ট করি, এখন আমি এখানে কি পাচ্ছি, 1 পাচ্ছি, কিন্তু এই দুটোতে কোনো পরিবর্তন নেই। বুঝতে পেরেছি? এগুলো হলো কি আমাদের সিম্পল ফাংশন। এটা হলো কি শিট ট্যাব। এটা হলো উপরের গুলো হলো রিবন ট্যাব, নিচের গুলো হলো শিট ট্যাব। তাহলে এখানে আমি বললাম কি এটা সিম্পল ফাংশন। শিট 1-এ আমরা কি কাজ করেছিলাম, ডাটা এন্ট্রি। তাহলে এটা করলাম কি ডেটা এন্ট্রি। বুঝতে পেরেছি? আচ্ছা, এই সিম্পল ফাংশন পারবেন? তাহলে আমি এবার কন্ডিশনাল ফাংশনে যাব। কাউন্টের 3টা ভার্সন আপাতত আমরা দেখেছি। একটা হলো নাম্বার টাইপ ভ্যালু, একটা হলো নাম্বার, টেক্সট, ডাটা যাই হোক কাউন্টে, আর এমটি হলো শুধুমাত্র ফাঁকা সেলগুলোকে সে গণনা করবে। হ্যাঁ, উপরে যে একটা ফাঁকা সেল দিয়েছি, যতটা ফাঁকা সেল, হ্যাঁ তখন 0 হয়ে যাবে। এটাকে রিমুভ করে দেন, ডিলিট করে দিলাম। এটাই হলো এক্সেলের সুবিধা। ফাংশন ইউজ করলে অটোমেটিক হয়ে যাবে, পুরোটা অটোমেটিক হয়ে যাবে। ম্যাক্সিমাম না, ম্যাক্স মানে ওই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, হাইয়েস্ট নাম্বার বা লার্জেস্ট নাম্বার। হ্যাঁ, ম্যাক্স। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। শিফট ট্যাবে আমি রিনেম করে এটার নাম দিয়ে দিলাম কি কন্ডিশনাল ফাংশন বা কন্ডিশনাল স্টেটমেন্ট, যাই বলি। আমার এখানে কিছু রেকর্ড লাগবে, তাহলে আমি কিছু রেকর্ড নেই। আচ্ছা, এখানে হলো স্টুডেন্টের নাম, মনে করেন বাংলায় সে পেল
BNG for বাংলা, ENG for ইংলিশ, MATH for ম্যাথ। নাম দিলাম কি, আমরা ওখানে কিছু নাম রেখেছিলাম দোয়েল দিয়ে, তাহলে এখানে নামটাকে নিয়ে নিলাম। এটা আমাদের সিটে আছে না? হ্যাঁ, এটা আমাদের সিটে আছে। রেকর্ড রেকর্ড তো অনেকগুলোই আছে মানে আপনাদের। শীটগুলোর মধ্যে এগুলো আছে কিনা আমি চেক করছি। না, ডোয়েলটা আমরা লিখলাম, লিখলাম। আচ্ছা। আপনারা যে লিস্টটা তৈরি করলাম এই লিস্টটাকে আমরা এবার ইউজ করলাম। আর আপনার শিটেও দেয়া আছে সবগুলো ফাংশনের এক্সাম্পল এক্সারসাইজ দেয়া আছে। আমি দুই একটা করাই দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আগে এক্সারসাইজ 2 এবং 3 এটা দেখলেই বুঝে যাবেন। আচ্ছা, আমাদের নর্মালি এক্সাম হয় কতর মধ্যে? একটা হয় 100 আর একটা আমরা ধরি কি 50। ঠিক আছে, যে কোনো একটা ধরে নিতে পারেন 100। তাহলে বাংলায় দোয়েল 100-এর মধ্যে কত পেল? 68 দিলাম। ইংলিশে পাইলো কত? 75। ম্যাথে পেল 78। আচ্ছা, এই যে এখন কি আমাদের ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা উচিত? একটু আগে দেখিয়েছিলাম, উচিত না? জি, ডাটা ভ্যালিডেশন। আমি যদি এখানে 100-এর বেশি দেই সে কিন্তু নিয়ে নিবে, তাই না? হ্যাঁ। তাহলে এই রেঞ্জটা কি আমার অবশ্যই ডাটা ভ্যালিডেশনের আওতাভুক্ত হওয়া উচিত, নাহলে কি হবে আমাদের? তাহলে এখানে কি হবে? হোল নাম্বার, নাম্বার মিনিমাম সে কত পাইতে পারে? 0 পেতে পারে, ম্যাক্সিমাম 100 পাবে। এরর অ্যালার্টে বলে দিলাম কি ইনভ্যালিড মার্কস, মার্কস মাস্ট বি জিরো টু 100। ঠিক আছে, হ্যাঁ মিনিমাম 0, 0-র নিচে তার কারো পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 105 লিখি সে আমাকে এরর দিবে। সর্বোচ্চ কত পেতে পারে? 100 পেতে পারে, 100-এর বেশি সে পেতে পারে না। ঠিক আছে, আবার 0-র কমকে মাইনাস দিলাম, সে আমাকে দিবে না। বুঝতে পেরেছি ডাটা ভ্যালিডেশন আমরা কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করব। এই যে আমরা দিলাম, এখন আমরা এখানে টোটাল বের করবো যে সে টোটাল কত নাম্বার পেয়েছে। তাহলে টোটাল নাম্বার, তাহলে এখানে কি দিব? সাম, একটু দেখি, রেঞ্জ দিলাম। ঠিক আছে, তাহলে এই যে ফিল হ্যান্ডেল ধরে যখন আমি ড্র্যাগ করব বাকি সবারটা অটোমেটিক্যালি বসে যাবে। এবার আমি তার রেজাল্ট দেখব। 100-এর মধ্যে প্রতিটা সাবজেক্টের 33, তাহলে কত পেলে পাস হবে? আমার এখানে সাবজেক্ট কয়টা আছে? তাহলে আমি এই সাবজেক্টের সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে টোটাল পাস মার্ক আমি পাবো, তাই তো? তাহলে এটা গুণের চিহ্ন হলো কি স্টার বা মাল্টিপ্লাই। তারপর এখানে কয়টা সাবজেক্টের এন্ট্রি আছে? তাহলে আমরা এখানে যদি কাউন্ট এ দিলাম, আমি মাল্টিপল ফাংশন একসঙ্গে কাজ করার, তাহলে টোটাল তাকে কত পেতে হবে? 99। এই টোটালটা যদি 99 বা তার বেশি হয় তখন আমি তাকে বলবো পাস, আর যদি তার থেকে কম হয় তাকে বলবো ফেল। তাহলে আমি রেজাল্ট দেখবো কোথায়? এখানে। তাহলে ফাংশনের শুরুতে ইকুয়াল, তাহলে আমার কি ইফ, ঠিক আছে, ইফ লজিক্যাল টেস্ট অর্থাৎ কি আপনার কন্ডিশন। তাহলে আমার কন্ডিশনটা কি? টোটাল অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল এটা। তারপরে কি আমার কন্ডিশন শেষ হলো কি ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে কি দেখতে চাই বা করতে চাই? পাস লেখা দেখতে চাই। আর এই কন্ডিশন ফেল হলে, ফলস হলে আমরা কি লিখতে চাই? ফেল। আমার যদি এখানে ডাবল কোটেশন দিব কেন? টেক্সট টাইপ, ভ্যালু হলে ডাবল কোটেশন, তাহলে সে পাস।
ঠিক আছে, সেও পাস, এখানে নাম্বার 9, তারপরেও সে পাস, এ ফেল। এটা কেন হয়েছে? এবার আসেন, এটাকে G14 E1 এটা দেখাচ্ছি। ঠিক আছে, এদিকে মনোযোগ দিয়ে দেখবেন। এবার আরেকটা জিনিস দেখাবো। এই পাশে এসে কি করতেছে, G5 এর সঙ্গে কম্পেয়ার করতেছে পরের ঘরটা। আমরা যখন ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করি তখন ওই সেলের রেফারেন্সটা কি হয়, চেঞ্জ হয়ে যায় গ্রাজুয়ালি। এটা থেকে এটা আসছে, তখন এটা থেকে এটাতে চলে আসছে, তাহলে এখানে কি আছে, কিছু নাই। দ্যাটস ওয়াই সে এখানে 0 ধরছে, 0-এর বেশি সে বেশি, এজন্য তাকে পাস ধরছে। ঠিক আছে, এখানে এসে কি হচ্ছে, এটাকে ধরতেছে, তাহলে এটা কি টেক্সট টাইপ কাউন্ট, এটাকে কি কাউন্ট করতে পারেনি, এজন্য এটা ফেল চলে আসছে। তাহলে এর সমাধানটা আমাদেরকে কি করতে হবে, এই সেলেরটাকে ফিক্সড রাখতে হবে। অর্থাৎ তুমি যেখানেই ক্যালকুলেট হোক E1 থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এজন্য এই সেল রেফারেন্সটাকে বলা হয় অ্যাবসলিউট করে দিতে। শিফট ধরে 4 ডলার সিম্বল, ডলারটা দিয়ে অ্যাবসলিউট করে দেয়া হয়। বুঝতে পেরেছি? এখন আমি ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করি, এখন আমার এক্স্যাক্টলি রেজাল্ট চলে এসছে। দেন এই যে অ্যাবসলিউট করে দেয়া সেল রেফারেন্স দুই ধরনের, একটা হলো রিলেটিভ সেল রেফারেন্স আর একটা হলো কি অ্যাবসলিউট সেল রেফারেন্স। ঠিক আছে, রিলেটিভ সেল রেফারেন্স মানে কি, সেলের নামটা চেঞ্জ হবে, কিন্তু অ্যাবসলিউট সেল রেফারেন্স হলো অ্যাবসলিউটলি ফিক্সড থাকবে, অর্থাৎ এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এই অ্যাবসলিউট করে দিব কি দিয়ে, ডলার সিম্বল দিয়ে। রিলেটিভ এবং অ্যাবসলিউট মেলে 4 ধরনের হয়। আপনার প্রয়োজন যদি থাকে যে ই এর পরে এফ হবে কিন্তু রো নাম্বারটা ঠিক থাকবে, তাহলে রোটাকে অ্যাবসলিউট করে দেব। আর যদি দুটোই আনচেঞ্জ রাখতে চাই তাহলে রোটাকে 1 আর ইটা কলাম, তাহলে অ্যাবসলিউট কলাম অ্যাবসলিউট রো। এটা আমার ডিপেন্ড করবে প্রয়োজনের উপরে। বুঝতে পেরেছি? আচ্ছা, আমার পাস নাম্বার কত, 33। এটা হলো কি, আমি কাউন্ট করতেছি, একটা সাবজেক্টে যদি 33 হয় তাহলে আমার কয়টা সাবজেক্ট এখানে আছে, এই যে কাউন্ট দিয়ে আমি সাবজেক্টের সংখ্যা বের করলাম। আমরা একটু আগে বের করছি। হ্যাঁ,